গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ। ঐক্যে জোর তারেক রহমানের। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। জামাতের আলোচনায় প্রস্তাবে সাড়া নেই। কোন দলকে রেফারির ভূমিকায় চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসরুর। ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। কোথায় কোথায় আপনি রাস্তায় যাবেন? বৃহত্তর তো বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট ডিসিশন নিবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্না তারা যশোয়া। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে আবেদন করবে বিএনপি। বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা। আহত অনেকে। কাল থেকে কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার। পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। পর্যাপ্ত উৎপাদনের পরও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ। এবং মোবাইল অপারেটরদের একচেটিয়া ব্যবসা দেওয়ার অভিযোগ। টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ব্রডব্যান্ড সেবাদাতাদের। গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার করছে 5 আগস্টের পরাজিতরা। নতুন দেশ গড়ার সুযোগ বিনষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ কেউ। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তারেক রহমান। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই জাতীয় সনদের সুপারিশ জমা হওয়ার পর থেকে সনদ বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন আর নোট অফ ডিসেন্ট ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। মাঝে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। শনিবার বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাও দেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ফ্যাসিবাদ আমলের গুপ্ত শক্তি আবারও একই কৌশলে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই।
এদিকে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের সীমারেখা নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকায় চান না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্ট, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। এছাড়া নির্বাচন কমিশনকে ডিসেম্বরেই তফসিল ঘোষণার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামাতের সংলাপের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। যে চাহিদা সেটাকে আমরা তুলে আনতে পারি না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনের রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যেই ঢাকায় আসছেন তিনি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূরাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ফোর্সের জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউয়ের এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলি চালাবেন এই অফিসে ঘিরেই।
কার্যালয়, বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে লাহি আকবরের কাছে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব আমার আসার দিনটা। ওনার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম, ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে লাহি আকবর বলেন তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন, উনি এখন শুধু বিএনপির লোক না। ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য 2টি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উৎপাদন, রয়েছে স্বাভাবিক সরবরাহ, তবুও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসের 7 দিনে কেজিতে 40 টাকা বাড়িয়ে বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকারও বেশি। এদিকে দামের চাপে অসহায় ভোক্তা। আবাদ ও ফলন বাড়ায় অভ্যন্তরীণ উৎপাদনেই চাহিদা পূরণ সম্ভব, তাই কৃত্রিম সংকটের চাপের মুখে আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাস খুচরা বাজারে মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 85 টাকা। পুরো অক্টোবর জুড়ে ছিল 80 টাকা। হঠাৎ করে 1 নভেম্বর এক লাফে 25 টাকা বেড়ে 105 টাকায় পৌঁছে যায়। এরপর 4 নভেম্বর 110 ও 5 নভেম্বর তা থেকে 120 টাকায়, অর্থাৎ 5 দিনে কেজিতে বাড়ে 40 টাকা। কিন্তু কারণ কি? পুরোটাই আমাদের দেশি মালে চলছে, এখন দেশি মালও একটু শর্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা এমন দাবি করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত অর্থবছরে বেড়েছে পেঁয়াজের চাষ ও উৎপাদন, এখনও চাহিদার বিপরীতে রয়েছে যথেষ্ট মজুত। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি, সেটা আমরা ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। উৎপাদন ও সরবরাহ নিয়ে কৃষি সম্প্রসারণের দাবির মিল পাওয়া যায় বাজার বিশ্লেষণেও। কেননা গেল অক্টোবরেও সর্বোচ্চ দাম ছিল 80 টাকা, অথচ এর আগে 2023 ও 2024 সালে জুন মাসেই 1 কেজি পেঁয়াজের দাম ছাড়ায় 85 টাকা, যা বেড়ে অক্টোবরে পৌঁছায় 115 টাকায়। ফলে এবার নভেম্বরের এই আকস্মিক দামের পেছনে কারসাজি দেখছেন ভোক্তারা। সাধারণ মানুষের জন্য এটা বিরাট একটা ভোগান্তি, কারণ 40 টাকা পেঁয়াজের কেজিতে বেড়ে গেছে। হয়তো বা মনে হচ্ছে যে সিন্ডিকেট ঢুকে গেছে আবার আগের মতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে দেশের দৈনিক পেঁয়াজের চাহিদা 7,715 মেট্রিক টন। সে হিসেবে নভেম্বরের 7 দিনে কেজিতে 40 টাকা পর্যন্ত বাড়তি ধরলেও বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন 173 কোটি টাকারও বেশি। কৃষিবিদরা বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কমা স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ উৎপাদনে চাহিদা পূরণ সম্ভব। অনেকগুলি কোম্পানি চাইছে আমরা আমদানি করি বিদেশ থেকে, এটা করতে দেওয়া উচিত না, কারণ এইটুকু হিট, এইটুকু স্ট্রেস তাকে সহ্য করতে হবে। 2024-25 অর্থ বছরে সারা দেশে 2,93,431 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন 44.5 লাখ মেট্রিক টন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন টেলিকম গাইডলাইনে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। রাজধানীতে এক অনুষ্ঠানে টেলিকম ব্যবসা একচেটিয়াভাবে মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দেশীয় উদ্যোক্তারা। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল 22 সেপ্টেম্বর জারি হয়েছে নতুন টেলিকম পলিসি, যার আওতায় সেবাদাতাদের জন্য আইসিএসপি, এনআইসিএসপি, সিএমএসপি ও এফটিএসপি এই 4টি গাইডলাইন তৈরি করছে সরকার।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব গাইডলাইনে নানা ধারা নিয়ে আপত্তি তোলেন দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নতুন গাইডলাইনে মোবাইল অপারেটররা তারবিহীন ওয়াইফাই সেবা এবং ভবনে ফাইবার কানেক্টিভিটি দেওয়ার সুযোগ পাচ্ছে। 65% বিদেশি মালিকানার টেলিকম প্রতিষ্ঠান ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনে বিনিয়োগের সুযোগ পাবে। দেশীয় আইএসপি প্রতিষ্ঠানকে 5.5% রাজস্ব ভাগাভাগি করতে হবে সরকারের সঙ্গে। সাবমেরিন কেবল ও আইটিসি থেকে ব্যান্ডউইথ কিনতে বিভিন্ন ফি ও কর বাবদ 3% খরচ বেড়ে দাঁড়াচ্ছে 17%। পরিষ্কার বললেই হয়, আমরা পুরো ইন্ডাস্ট্রি চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক, তারাই এই দেশে থেকে ব্যবসা করুক, তাহলে আমরা এখন থেকে বন্ধ হয়ে যাই। যদি আমাদের পক্ষে না আসে, সকলকেই অনুরোধ করব যে আইনের আশ্রয়ই নেন, এটা আইনেই মোকাবেলা করা হোক। সরকারের অনুমতি না পাওয়ায় বেসরকারি খাতের সাবমেরিন কেবলের কাজ আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন আইএসপিএবির সভাপতি। প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসলে আপনারা যেটা 50 MBPS 20 MBPS এর প্যাকেজ ইউজ করেন, 100, 200, 500, 1 জিবির প্যাকেজ পাবেন সমমূল্যে। অনুষ্ঠানে টেলিকম খাতের আইজিডব্লিউ, আইসিএক্স, আইটিসি, এনটিটিএন ও আইএসপিএবির নেতারা উপস্থিত ছিলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।